নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, হিলিয়াম। হিলিয়াম হলো নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা এবং মহাবিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি উপাদান। সূর্য প্রতি সেকেন্ডে কয়েক মিলিয়ন টন হিলিয়াম উৎপন্ন করে। এবার আমরা কিছু উল্লেখযোগ্য ধাতু এবং গ্যাস সম্পর্কে জেনে নেব। কি রয়েছে দেখো, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর নাম কি? পারদ। স্বাভাবিক উষ্ণতায় একটি তরল অধাতু হল ব্রোমিন। ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কি? অক্সিজেন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি? অ্যালুমিনিয়াম। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কি? নাইট্রোজেন। মহাকাশের সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কি? হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস কোনটি? রেডন। কঠিনতম মৌলিক পদার্থ কোনটি? হীরক, কার্বনের একটি রূপভেদ। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে কি মিশ্রিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে হিলিয়াম মিশ্রিত থাকে। জলের চেয়েও হালকা ধাতু কোনগুলি? সোডিয়াম ও লিথিয়াম জলের চেয়েও হালকা। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? সোনা, একে কিন্তু ছুরি দিয়েও কাটা যায়। একটি ভঙ্গুর ধাতুর নাম কি? বিসমাথ। ধাতুকল্পের নাম, দুটি ধাতুকল্প কি কি? আর্সেনিক ও অ্যান্টিমনি। সবচেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন। দুটি উজ্জ্বল অধাতু কি কি? আয়োডিন ও গ্রাফাইট। তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? সোডিয়াম ও হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলো? ফ্লোরিন ও ক্লোরিন। বর ধাতু কোনগুলো? সোনা, প্লাটিনাম, রূপো, এগুলো বর ধাতু। সন্ধিগত মৌল কোনগুলো? আয়রন, কপার, নিকেল ও কোবাল্ট। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। তেজস্ক্রিয় মৌল কোনগুলো? রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম। দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। ক্ষার ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোন কয়লাতে? অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? কোন মুঘল সম্রাট তার সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ঔরঙ্গজেব। মুহাম্মদ ঔরঙ্গজেব হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং সাধারণত ঔরঙ্গজেব আলমগীর নামেও পরিচিত ছিলেন। ঔরঙ্গজেব সঙ্গীত অপছন্দ করতেন এবং 1668 সালে তার রাজ্যে সমস্ত প্রকারের সঙ্গীত বা নৃত্য নিষিদ্ধ করা হয়। তিনি ছিলেন একজন সরল এবং ধর্মপ্রাণ মুসলমান, যিনি সাধারণ জীবনযাপন করতেন। তিনি কখনও বিবাহের বাইরে নারীদের সাথে জড়িত হননি। অন্য শাসকদের থেকে তিনি একদম আলাদা ছিলেন। তার কেবল একজন স্ত্রী ছিল। তিনি ছিলেন একনিষ্ঠ উপাসক এবং এভাবে তিনি জিন্দাপীর নামে পরিচিত হন। ঔরঙ্গজেব 1658 থেকে 1707 রাজত্ব করেছিলেন। ঔরঙ্গজেব তিনি আলমগীর এবং জিন্দাপীর বা জীবন্ত সাধু উপাধি নিয়েছিলেন। ঔরঙ্গজেব ঝারকা দর্শন প্রথা নিষিদ্ধ করেন। ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং ঔরঙ্গজেবের সমাধি রয়েছে কোথায়? ঔরঙ্গাবাদে। বিবিকা মকবারা অবস্থিত কোথায়? ঔরঙ্গাবাদে। ঔরঙ্গজেবের সময় সাতনামী বিদ্রোহ হয়েছিল মিরাটে। পরবর্তী সময়ে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চালু করেছেন। শেষ পর্যন্ত জাহাঙ্গীর শাহ তিনি জিজিয়া করে বন্ধ করেন। মোহশা তিনি রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত। তার আমলে নাদির শাহ কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করে পারস্যে নিয়ে যান। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন
কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। দ্বিতীয় আকবর শাহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। তাহলে রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? দ্বিতীয় আকবর শাহ। শেষ মুঘল সম্রাটের নাম দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে ব্রিটিশরা লালকেল্লায় বন্দি করে রাখেন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শেষ লেখা। শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি 1941 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তপর্ব এর অন্তর্গত সর্বশেষ। এবার দেখো কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস এবং তাদের রচয়িতা। কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। সোনালী দুঃখ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। পূর্ব ও পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়। জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ। মা কার লেখা? আনিসুল হক। নারী হুমায়ুন আজাদ। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী কে লিখেছেন? হুমায়ুন আজাদ। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী হুমায়ুন আজাদ। সাতকাহন কার লেখা? সমরেশ মজুমদার। আট কুঠুরি নয় দরজা কার লেখা? সমরেশ মজুমদারের। দূরবীন কার লেখা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দেশে বিদেশে সৈয়দ মুস্তাবা আলী। শত্রুম কার লেখা? সৈয়দ মুস্তাবা আলী। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা অপশন বি, অস্থিমজ্জায় তৈরি হয়। এগুলিকে অ্যারিথ্রোসাইট বলা হয়। এই ডিস্ক আকৃতির কোষগুলিতে হিমোগ্লোবিন থাকে এবং কোনো নিউক্লিয়াস থাকে না। আরবিসি অস্থিমজ্জা এবং প্লীহা এবং যকৃতে উৎপাদিত হয়। আরবিসির গড় জীবনকাল 120 দিন। আরবিসি বেশি পরিমাণে উৎপাদিত হলে পলিসিথেমিয়া হয় এবং কম পরিমাণে উৎপাদিত হলে অ্যানিমিয়া হয়। পরবর্তী প্রশ্ন, বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মোট 24টি ভাষা স্বীকৃত হয়েছে। সাহিত্য একাডেমি তার বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার 2023-এ ঘোষণা করেছে। 24টি ভাষায় কাজকে সম্মানিত করেছে। ক্রীড়া সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস লক্ষ্য করো এবার। আধুনিক অলিম্পিক কবে শুরু হয়? আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে এথেন্স গ্রিস থেকে উৎপত্তি হয়। প্রথম প্রাচীন অলিম্পিক হয়েছিল 786 খ্রিস্টপূর্বাব্দে। শীতকালীন অলিম্পিক 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনের বেইজিং শহরে 24তম অলিম্পিক অনুষ্ঠিত হলো। 2026 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ইতালির মিলান ও কার্টিয়াতে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। ভারতরত্ন সম্মান কবে থেকে প্রথম দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। মরণোত্তর ভারতরত্ন সর্বপ্রথম কে পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে এবং মরণোত্তর ভারতরত্ন চালু হয় 1955 সালে। 1954 সালে প্রথম ভারতরত্ন চালু হয়, তখন কে এই সম্মান পেয়েছেন? অ্যান্সারটি হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার, সিভি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। মাদার টেরিজা কত সালে ভারতরত্ন সম্মান পেয়েছেন? 1980 সালে এবং মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছেন 1979 সালে। দুজন অভারতীয় নাম বলো যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। অ্যান্সারটি হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান ও নেলসন ম্যান্ডেলা। ক্রীড়াক্ষেত্রে সর্বকনিষ্ঠতম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন, সচিন তেন্ডুলকার। ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে পদ্মবিভূষণ। কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। নোবেল পুরস্কার প্রথম কবে চালু হয়? 1901 সালে।
অর্থনীতিতে শুরু হয় 1969 সালে। শান্তিতে নোবেল কোথা থেকে দেওয়া হয়? শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে দেওয়া হয় কোথা থেকে? সুইডেনের স্টকহোম শহর থেকে। পুলিৎজার পুরস্কার প্রথম কবে থেকে দেওয়া হয়? 1917 সালে, সাংবাদিকতার সঙ্গে জড়িত। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কবে চালু হয়? 1969 সালে, চলচ্চিত্রের সঙ্গে এটি জড়িত। এশিয়ার নোবেল পুরস্কার কাকে বলা হয়? উত্তর, রমন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে জড়িত? খেলাধুলায় প্রশিক্ষকদের দেওয়া হয় 1985 সাল থেকে। অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1961 সাল থেকে খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অর্জুন পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্টের নাম কি? ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্ট কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ডুরান্ড কাপ। 1888 সালে ভারতের পররাষ্ট্র সচিব স্যার মার্টিমার ডুরান্ট সিমলায় ডুরান্ড কাপ শুরু করেন। এটি ভারতের প্রাচীনতম টুর্নামেন্ট এবং এটি ইংলিশ এবং স্কটিশ এফএ কাপের পর বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট হিসেবে স্বীকৃত। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন 1893 সালে বাংলায় গঠিত হয়েছিল। প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যান্যায় দেখা যায়? প্রাচীনকালে কোন শাসকের শাসনামলে মাৎস্যান্যায় দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শশাঙ্কের শাসনকালে। সংস্কৃত শব্দ মাৎস্যান্যায় বলতে আইন শৃঙ্খলা বজায় রাখার মতো শক্তিশালী শাসন ক্ষমতার অভাবে সমাজের বিশৃঙ্খলা অবস্থাকে বোঝানো হয়। মাছের রাজ্যে যেমন বড় মাছগুলো ছোট মাছদের ধরে খায়, তেমনি রাজবিহীন রাজ্যে প্রভাবশালীরা দুর্বলদের ওপর নির্মম অত্যাচার চালায়। এই অবস্থাকে বোঝাতেই মাৎস্যান্যায় শব্দটি ব্যবহৃত হয়েছে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়কালকে মাৎস্যান্যায় বলা হয়। পরবর্তী প্রশ্ন, মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মোট 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। সংবিধান অনুযায়ী কমিশন প্রতি 5 বছর অন্তর নিযুক্ত হয়। এতে একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কান্দালা। কান্দালা হচ্ছে ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বন্দর এবং কোথায় অবস্থিত। হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পারাদ্বীপ বন্দর উড়িষ্যা। কান্দালা বন্দর গুজরাট। মারমাগাঁও বন্দর গোয়া। কোচি বন্দর কেরলে অবস্থিত। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে। তুতুকোরিন বন্দর তামিলনাড়ুতে। পোর্ট ব্লেয়ার আন্দামান। এন্নোর বন্দর তামিলনাড়ুতে। চেন্নাই বন্দর তামিলনাড়ুতে। নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? কর্ণাটকে। মুম্বাই বন্দর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভিনিগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড, যাকে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়, যা কার্বক্সিলিক অ্যাসিডগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কার্বোহাইড্রেটের সন্ধান এবং জারণ দ্বারা উৎপাদিত অ্যাসিডিক অ্যাসিডের একটি লঘু দ্রবণকে ভিনিগার বলে। পরবর্তী প্রশ্ন, চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বৈদিক যুগে প্রচলিত ছিল। 4টি আশ্রম পদ্ধতির লক্ষ্য ছিল খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে ব্রাহ্মণ্য সমাজে ত্যাগকে একীভূত করা। প্রাথমিকভাবে এটি তরুণ প্রাপ্তবয়স্কদের 4টি জীবনব্যাপী পথের প্রস্তাব দিয়েছিল: পোস্ট বৈদিক দীক্ষা, ব্রহ্মচর্য যেটি ছাত্র, গৃহস্থ জীবন, বানপ্রস্থ অর্থাৎ অরণ্য পথচারী বা বনবাসী, এবং সন্ন্যাস যা হচ্ছে কি ত্যাগ করা। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। ওজোন স্তর, যাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়, ওপরের বায়ুমণ্ডলের একটি অঞ্চল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 35 কিমি ওপরে, যেখানে ওজোন অণুর তুলনামূলকভাবে উচ্চ ঘনত্ব রয়েছে। বায়ুমণ্ডলের প্রায় 90% ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এই অঞ্চলটি পৃথিবী পৃষ্ঠের উপরে 10 থেকে 18 কিমি থেকে আনুমানিক 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। প্রথমে কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর, যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত কুয়াশা ইত্যাদি হয়। তারপরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের দ্বিতীয় উচ্চতম স্তর, যেখানে অতিবেগুনি রশ্মি দেখতে পায়। এটি ওজোনোস্ফিয়ার নামে পরিচিত। এখানে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি।
তারপর কি রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়। তারপর রয়েছে এক্সোস্ফিয়ার, যেটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। পরবর্তী প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস? বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মিথেন গ্যাস। বায়োগ্যাস প্রাথমিকভাবে মিথেন গ্যাস দ্বারা গঠিত, যা বায়োগ্যাসের প্রধান উপাদান। মিথেন গ্যাস বায়োগ্যাসের প্রায় 50 থেকে 75% তৈরি করে, বাকি 25 থেকে 50% কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসের ট্রেস পরিমাণ দ্বারা গঠিত। বায়োগ্যাস একটি বায়বীয় নবায়নযোগ্য শক্তির উৎস। পরবর্তী প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কত সালে অনুষ্ঠিত হয়? ফারুকশিয়ারের ফরমান কত সালে অনুষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান অনুষ্ঠিত হয়। ফারুকশিয়ার ছিলেন 1713 থেকে 1719 সাল পর্যন্ত দশম মুঘল সম্রাট। 1717 সালে তার ফরমান জারি করা হয়। এটি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি অনুদান প্রদানকারী ছাড় এবং তাদের করমুক্ত একচেটিয়া বাণিজ্যের অনুমতি দেয়, বিশেষ করে বাংলা, বিহার এবং উড়িষ্যায়। পরবর্তী প্রশ্ন, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে রঙের হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ক্যারোটিন থাকার জন্য। ক্যারোটিনের উপস্থিতির কারণে গরুর দুধের রং কিছুটা হলুদ হয়। ক্যারোটিন একটি চর্বি দ্রবণীয় যৌগ এবং এটি শুধুমাত্র দুধের হলুদ রং নয়, ক্রিম, মাখন, ঘি এবং অন্যান্য চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্যের জন্য দায়ী। দুধের রঙে অবদান রাখার পাশাপাশি ক্যারোটিন ভিটামিন এ এর অগ্রদূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? লু এবং আঁধি সাধারণত গ্রীষ্মকালে দেখা যায়। অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে পাচকরস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয় বা মানবদেহের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাচনতন্ত্রের মধ্যে রয়েছে মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, মলদ্বার এবং মলছিদ্র। এর মধ্যে লালাগ্রন্থি, যকৃৎ, গলব্লাডার এবং অগ্নাশয় অন্তর্ভুক্ত রয়েছে। এই অঙ্গগুলি পরিপাক রস এবং উৎসেচক তৈরি করে, যা শরীরকে খাদ্য এবং তরল হজম করতে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাচনতন্ত্র দ্বারা নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সেনাবাহিনীতে গ্রিসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল চালু করেছিলেন, যা 1857 সালের বিপ্লব ঘটায়? কে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল চালু করেছিলেন, যা 1857 সালের বিপ্লব ঘটায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হেনরি হার্ডিঞ্জ। হেনরি হার্ডিঞ্জ, যিনি 1844 থেকে 1848 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। গভর্নর জেনারেল হিসেবে সেনাবাহিনীর সরঞ্জাম আধুনিকীকরণে চেষ্টা করেছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতে গ্রিসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল প্রবর্তন করেন। সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন 1857 সালের বিপ্লবের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে। এই রাইফেলের কার্তুজের ওপরের অংশটি রাইফেলে লোড করার আগে মুখ দিয়ে সরিয়ে ফেলতে হয়েছিল। কার্তুজগুলি শূকর ও গরুর চর্বি দ্বারা গ্রিস করা হয়েছিল। ভারতীয় সিপাহীরা বিশ্বাস করতেন যে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে হিন্দু এবং মুসলমান উভয় ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, কারণ হিন্দুরা গরুকে শ্রদ্ধা করলেও মুসলমানরা শূকরকে ঘৃণা করে। সৈন্যরা তাই তাদের সেবা প্রত্যাখ্যান করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং শেষ পর্যন্ত বিদ্রোহ করে। পরবর্তী প্রশ্ন, স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়? স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 14 দিন আগে নোটিশ দিতে হয়। 14 দিনের অগ্রিম নোটিশ দেওয়ার পরেই এই জাতীয় প্রস্তাব করা যেতে পারে। যখন স্পিকারের অপসারণের জন্য একটি প্রস্তাব কক্ষের বিবেচনাধীন থাকে, তখন তিনি সভায় উপস্থিত থাকতে পারেন কিন্তু সভাপতিত্ব করতে পারেন না। পরবর্তী প্রশ্ন, মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রক্তের মাধ্যমে বাহিত হয়। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিকান্দার শাহের আমলে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। আদিনা মসজিদ
ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি প্রাক্তন মসজিদ। এটি ভারতীয় উপমহাদেশ তার ধরনের বৃহত্তম কাঠামো ছিল এবং সিকান্দার শাহ কর্তৃক বঙ্গীয় সালতানাতের সময় এটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল, যাকেও ভিতরে সমাহিত করা হয়েছে। তারপর দেখো, লোদি রাজবংশের কোন শাসক আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন? সিকান্দার লোদি। তিনি 1458 সালের 17 জুলাই জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল নিজাম খান। তিনি দিল্লির সুলতান বহুলুল লোদির দ্বিতীয় পুত্র ছিলেন। সিকান্দার লোদির মা হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং হিন্দু স্বর্ণকারের কন্যা ছিলেন। তিনি দিল্লির সুলতানির আমলের লোদি রাজবংশের দ্বিতীয় ও সর্বাধিক উৎপাদনশীল শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে কোথায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? ভারতের কোথায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আসামে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। আসাম ভারতের চায়ের বৃহত্তম উৎপাদক। প্রায় 50% চা উৎপাদন আসাম রাজ্য থেকে আসে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, চর্যা গীতি। পরবর্তী প্রশ্ন, রাজপুত নীতি কে প্রবর্তন করেন? কে রাজপুত নীতি প্রবর্তন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সম্রাট আকবর রাজপুত নীতি প্রবর্তন করেন। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার এই রাজপুত নীতি। হিন্দুস্তানের শৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠানের জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ঘন সালফিউরিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। কৃষ্ণা নদী একটি পূর্ব প্রবাহিত নদী যা মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়। এটি মহারাষ্ট্রের কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নদীর দৈর্ঘ্য প্রায় 1401 কিলোমিটার। তারপর দেখো নদী সম্পর্কিত কিছু কি পয়েন্টস। গোদাবরীর বদ্বীপের কাছে কোন শহর অবস্থিত? রাজমুন্দ্রি। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? গোদাবরী নদীকে দৈর্ঘ্যের জন্য। দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? কাবেরী নদীকে পবিত্রতার জন্য। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, শবরী নদীগুলি কোন নদীর তীরের উপনদী? অ্যান্সারটি হয়ে যাবে গোদাবরী নদীর বাম তীরের উপনদী। গোদাবরী নদীর ডান তীরের একমাত্র উল্লেখযোগ্য নদীটির নাম কি? মঞ্জিরা। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থলের নাম করো। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। মুসি, পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা প্রভৃতি নদীগুলি কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? কাবেরী নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। হেমাবতী, সুবর্ণলতা, ভবানী, লক্ষণতীর্থ নদীগুলি কোন নদীর উপনদী? কাবেরী নদীর। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ইন্দ্রাবতী নদীর ওপর। কাবেরী নদীর দক্ষিণে কোন নদীটি প্রবাহিত হয়েছে? ভাইগাই নদী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্যের কত কিমি ভারতে প্রবাহিত হয়েছে? 2021 কিমি। যমুনা, সোন, ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশি প্রভৃতি নদীগুলি কোন নদীর উপনদী? গঙ্গা নদীর উপনদী। ঋষিকেশ, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা প্রভৃতি শহরগুলি কোন নদীর তীরবর্তী শহর? গঙ্গা নদীর তীরবর্তী শহর। বৃহত্তম শহর হচ্ছে কানপুর এবং আধুনিক পাটনা প্রতিষ্ঠা করেন কে? শেরশাহ। সিন্ধু নদের গতিপথে ভারতের মোট কয়টি রাজ্য অবস্থিত? একটি, এবং সেটির নাম কি? জম্মু ও কাশ্মীর। শ্রীনগর কোন নদীর তীরবর্তী শহর? বিতস্তা নদীর। মানালি ও লুধিয়ানা শহর দুটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? যথাক্রমে বিপাশা ও শতুদ্র নদীর মাঝে। যথাক্রমে বিপাশা ও শতুদ্র নদীর তীরে। তিস্তা, বুড়িডিহং, ধানসিঁড়ি, মানস, সুবর্ণশিরি নদীগুলি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র নদীর উপনদী। গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর শহরগুলি কোন নদীর তীরবর্তী শহর? ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহর। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী? সংকোশ নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদীর নাম কি? মহানন্দা। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? মাতলা নদীর তীরে অবস্থিত। মুন্ডেশ্বরী কোন নদীর শাখা নদী? দামোদর নদীর শাখা নদী।
কালজানি কোন নদীর উপনদী? তোরসার। তিস্তা ও তোরসার মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? জলঢাকা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। কোন নদী দুটির মিলিত প্রবাহ রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় অর্থনীতির প্রথম খাত কোনটি? ভারতীয় অর্থনীতির প্রথম খাত কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কৃষি হচ্ছে ভারতীয় অর্থনীতির প্রথম খাত। অর্থনীতির প্রাথমিক খাতে ক্রিয়াকলাপ প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার জড়িত। উদাহরণ, কৃষি, খনি, মাছ ধরা, বনজ, দুগ্ধ এবং অন্যান্য। এটিকে বলা হয় কারণ এটি অন্যান্য সমস্ত পণ্যের ভিত্তি তৈরি করে। এটিকে কৃষি এবং সহযোগী সেক্টর নামে পরিচিত কারণ আমরা যে প্রাকৃতিক পণ্যগুলি গ্রহণ করি তার বেশিরভাগই কৃষি, দুগ্ধ ও বনজ এবং মাছ ধরা থেকে আসে, তাদের কর্মসংস্থানের বাইরের প্রাকৃতিক কারণে। প্রাথমিক কর্মকাণ্ডে নিযুক্ত ব্যক্তিদের রেড কলার কর্মী হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি? সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু হচ্ছে অপশন সি, ভেগাস স্নায়ু। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম তার দিয়ে তৈরি ঝুলন্ত সেতু কোনটি? ভারতের দীর্ঘতম তার দিয়ে তৈরি ঝুলন্ত সেতু কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বিদ্যাসাগর সেতু। হলো পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর নির্মিত ভারতের দীর্ঘতম ক্যাবল স্টেড ব্রিজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।